প্রতিযোগিতা কমিশনের সঙ্গে নিয়ে নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙতে কাজ করবে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ সময় তিনি আরও বলেন, সরকারের নানা আইন থাকলেও তা মানা হয় না, যা সুফল নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। বাজারে বিশেষ সিন্ডিকেট তৈরি করা হয়, ভোগান্তিতে পড়েন ভোক্তারা। এ বিষয়ে সঠিক করণীয় সরকারের কাছে তুলে ধরবে ক্যাব। বর্তমানে দেশে সার নিয়ে কারসাজি চলছে, ন্যায্য মূল্যে সার মিলছে না, সরকারের ভর্তুকির সুফল পাচ্ছে না কৃষক। পাশাপাশি কৃষি ঋণ বিতরণেও অনিয়ম হচ্ছে। এসব নিয়ে সরকারের কাছে প্রতিবেদন তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে আগামী 1 বছর নানা খাতে ক্যাবের পরিকল্পনা তুলে ধরেন সভাপতি। এবারে বাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে রাজধানীর সেগুনবাগিচা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। আপনাকে স্বাগত। আপনি তো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দীর্ঘদিনই দায়িত্ব পালন করেছেন, এখন ক্যাবের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনার সামনে পরিকল্পনা কি? ধন্যবাদ। এবং ইন্ডিপেন্ডেন্ট নিউজের যারা দর্শকরা এখন শুনছেন তাদেরকে ক্যাবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে প্রায় 2.5 বছর দায়িত্ব পালন করেছি, তার আগে বাণিজ্য মন্ত্রণালয়, এবং সেখানে আমাদের ইম্পোর্ট এবং ইন্টারনাল ট্রেড বিষয়গুলো আমি দেখভাল করতাম। পরবর্তীতে আমি শ্রম মন্ত্রণালয়ের সচিব হিসেবে সম্প্রতি আমার যেটি সরকারি সময় অনুযায়ী আমি অবসর ছুটিতে আছি, এবং আমি গত 9 তারিখে, এখন থেকে 10 দিন আগে, আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছি। এবং এটি আজকে 10 দিন পরে আমরা 19 তারিখে আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আপনি যে নিউজে যেভাবে বলেছেন, আমরা একটি আমাদের রূপরেখা, অর্থাৎ 1 বছরে আমরা কি কি কাজ করব সেই বিষয়ে আমরা 16টা সেক্টরে কাজ করব সেটি আমরা তুলে ধরেছি এবং আমাদের মিট দ্য প্রেস করেছি। এখন আমি যেটা বললেন, আমি যখন সরকারি ছিলাম তখন একটা দায়িত্বটা ডিফারেন্ট ছিল। সেটি সরকারের আমাদের নিয়ম শৃঙ্খলা বা আইন কানুনের মধ্যে আমাদের কাজ করতে হয়েছে। এর বাইরে আমাদের স্বাভাবিকভাবেই সরকারে থাকলে যেটি হয় যে অনেকটাই আপনার বলবো যে চাপ থাকে, অনেকটাই আমাদের যেটি বলে যে আমাদের যে রুলস রেগুলেশনের মধ্যে থাকে। কিন্তু ক্যাবের অ্যাক্টিভিটিসটা টোটালি ডিফারেন্ট। এটি একটি বেসরকারি সংগঠন এবং একটি অরাজনৈতিক সংগঠন। ক্যাব মূলত ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করে এবং আমাদের জেলা এবং বিভাগ এবং উপজেলা পর্যায়ে আমাদের ক্যাবের যারা প্রতিনিধিরা আছেন তারা মূলত ভোক্তাদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে। সেই জায়গাতে আমি দায়িত্ব নেওয়ার পরে যে চ্যালেঞ্জগুলোর কথা বললেন, দ্রব্যমূল্যের যে লাগাম, সেরা যে দাম, এবং সেটি আমাদের মূল্যস্ফীতির যে কথাগুলো আসলো, এবং এটাই হলো বাস্তবতা। এবং সেখানে আমরা যে জিনিসটা দেখেছি যে এটি তো শুধু এখন ঠিক না, এবং সেখানে যারা বিক্রেতা তাদের যে কথাগুলো শুনছিলাম আমি আপনাদের নিউজে, অর্থাৎ অজুহাতের শেষ নেই। অজুহাতটা কি? এখন বৃষ্টি, এই জন্য আপনার সবজির দাম বেড়ে গেছে, এখন ইলিশ মাছ ধরা পড়ছে না, সেই জন্য ইলিশ মাছের দাম বেড়ে গেছে, এরকম অজুহাত হাজারটা আছে। শফিকুজ্জামান, একটি বিষয় একটু বলতে চাই যে আপনি যে অনেক চ্যালেঞ্জের কথা বলছিলেন, তো সবজির বাজারের কথা যদি আমরা বলি, দাম বেশ ঊর্ধ্বমুখী। পেঁপে, আলু ছাড়া তো কোনো সবজি 80 টাকার নিচে মিলছে না। তো সরকার দাম নিয়ন্ত্রণে আসলে কি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করছেন? প্রথমত, সবজির যে মূল্য, এটি আসলে তো সরকার ভাবে নিয়ন্ত্রণ করার বা দাম নির্ধারণ করার ওভাবে সুযোগ নেই। একটি আমাদের আছে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট, যেটা আছে বাণিজ্য মন্ত্রণালয়। সেখানে আমাদের এসেনশিয়াল কমোডিটির মধ্যে আসলে দুটো পণ্যের দাম ঠিক করে দেয়, সেটি চিনি এবং ভোজ্য তেল। এই দুটি কারণ হলো এটা অনেকটা ইম্পোর্ট নির্ভর। কিন্তু আপনার সবজির বাজারের যে কত টাকায় বিক্রি হবে এটি তো ওইভাবে নির্ধারণ করা যায় না। তবে কৃষি বিপণন অধিদপ্তরের একটি আইন আছে, সেখানে যৌক্তিক মূল্য এবং কতটুকু লাভ করবে প্রতিটা পর্যায়ে, অর্থাৎ কৃষক উৎপাদনের পরে এটি কতটুকু লাভ করবে এবং পাইকারি এবং খুচরা বাজারে। সেখানে সবচেয়ে বড় বিষয়টি হলো যে আমাদের বাজার ব্যবস্থাপনা একটি ত্রুটিযুক্ত। এই বিপণন ব্যবস্থার এই সুযোগে, অর্থাৎ কৃষক এবং আমরা যারা ভোক্তা আছি, এই দুটি গ্রুপ সবচেয়ে বেশি আপনার সাফার করে। অর্থাৎ কৃষকরা মূল্য পায় না, আর এইদিকে ভোক্তাকে বেশি মূল্যে কিনতে হয়। সেই জায়গায় যে বিষয়টি আছে যে সাপ্লাই চেনে আমাদের যে ফড়িয়া, আমাদের যে দালাল চক্র আছে, অথবা আমরা যে আড়তদার, পাইকারি, এই জায়গাগুলোতে আমরা আসলে মূলত ফোকাস করবো। অর্থাৎ
কৃষকের পণ্য যাতে ভোক্তার কাছে সরাসরি আসতে পারে সেটা নিয়ে কাজ করা। আরেকটি যেটা আপনারা নিজে দেখালেন যেটি আছে যে কৃষকদের উৎপাদন কস্ট, এবং উৎপাদন কস্ট গুলো বেড়ে যায় কিন্তু অনেকগুলো কারণে। একটি হলো যে কৃষি ঋণ যেটি কৃষকদের পাওয়ার কথা, এবং আমার কাছে আমি যেটুকু খোঁজ খবর জানি সেটা কিন্তু কৃষকরা এই ঋণটা পাচ্ছে না। এবারে 30,000 জনাব কোটি টাকা কৃষি শফিকুজ্জামান, আরেকটি বিষয় একটু জানতে চাই যে আমদানি বাড়ায় তো চালের বাজারে কিছুটা স্বস্তি এসেছে, ব্যবসায়ীরা এই কথাটি বলছেন, আপনার এই দিক থেকে মূল্যায়নটা কি? আমাদের যেটা আমাদের ধান উৎপাদনে কিন্তু অনেকটাই স্বয়ংসম্পূর্ণ, এবং যেটি এখন বড় মৌসুম বা যে সময়ে আমাদের যে পরিমাণ চাল এবং সরকারিভাবে যেটা মজুদ আছে সেটা কিন্তু যথেষ্ট। এরপরও চালের বাজার কিন্তু খুব অস্থির দেখা যাচ্ছে, এবং সেটি কিন্তু কোনোভাবেই কাম্য নয়। অ্যাকচুয়ালি কার্তিক মাসে যেটি হয় একটু আপনার অনেক সময় একটু মন্দা দেখা যায়, কিন্তু এই সময় তো হওয়ার কথা না। তাই সেই জায়গায় যেটা আছে যে সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই সিদ্ধান্তের কিন্তু চালগুলো এখনো কিন্তু পাইপ লাইনে আছে, কিন্তু এই যে দাম মূল্যটা কমে গেল, এটি হলো আমাদের একটা কতিপয় গ্রুপ যারা আছে সেই ব্যবসায়ীরা এই কারসাজিটা করে, এবং এইসব কারসাজির কারণেই কিন্তু কোনো কোনো সময় আপনার হঠাৎ করেই আপনার দ্রব্যমূল্যটা ঊর্ধ্বগতিতে যায়। তো সেই জায়গায় যে বিষয়গুলো আছে যে আমাদের ফোকাসটা হবে সেখানে, অর্থাৎ আমরা এই ইনফরমেশন গুলো সেখানে ঘাটতি আছে, আমাদের কতটুকু উৎপাদন হলো, আমাদের কতটুকু চাহিদা আছে সেখানে ঘাটতি আছে, সেখানে সমন্বয়ের একটা বিষয় আছে। আমরা যদি মনে করি যে আমাদের উৎপাদন এবং আমাদের চাহিদার থেকে যদি উৎপাদন কম হয়, তাহলে কিন্তু আমরা প্রপার টাইমে যদি আমরা এই আমদানির সিদ্ধান্তগুলো নেই, তাহলে কিন্তু বাজার অস্থির হয় না। তাই সেই নিশ্চয়ই, আসলে জায়গায় আসলে আপনি সমন্বিত ক্যাবের হয়ে বলেছেন যে বেশ কিছু নতুন ভূমিকা পালন করবে, সেগুলোর কথা নিশ্চয়ই আপনি পালন করবেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।